ওয়েলকাম টু জিপিটি একাডেমি প্রিয় শিক্ষার্থীরা। আজকের আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর 2026 তোমাদের রায়মারিন প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে আজকের আমি তোমাদের গণিতের প্রথম মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো চলো আজকের আমরা প্রথম মডেল স্কুলটা কী আছে দেখে নিই। যে প্রথম মডেল স্কুলটা আছে তোমাদের গিরিবালা সরকার বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগের। যে প্রথম প্রশ্ন রয়েছে দেখো, প্রথম প্রশ্নে কী হয়েছে দেখো, সঠিক উত্তরটি নিয়ে মাথায় টিক চিহ্ন দাও। প্রথম প্রশ্ন কি বলা আছে, যে কয়েক দাগের প্রশ্ন বলা আছে 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়। তাহলে 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? আমরা জানি যে বিজোড় সংখ্যাকে জোড় সংখ্যা দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে ভাগশেষ সর্বদা 1 থাকে। সুতরাং আমরা ভাগ করেও দেখে নিতে পারি যে 13কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কত হবে। 13কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, তাহলে 2 6 12, ভাগশেষ কত হচ্ছে? 1 হচ্ছে। ভাগশেষ কত হচ্ছে? ভাগশেষ সমান কত হচ্ছে? ভাগশেষ সমান 1। তাহলে তোমাদের অপশান নাম্বার 8টা সঠিক উত্তর। কেমন? চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই। ক্ষয় দাগের প্রশ্ন, আয়তাকার চিত্রের বাহুর সংখ্যা কত হয়? আয়তাকার চিত্রের বাহুর সংখ্যা কতগুলো হয়? আমরা জানি যে 4টি হয়। তাহলে আয়তাকার চিত্র কাকে বলবো? যে চতুর্ভুজের দুজোড়া দৈর্ঘ্য এবং এক জোড়া দৈর্ঘ্য এবং এক জোড়া প্রস্থ থাকবে। তো সেই চতুর্ভুজকে আমরা কি বলবো? আয়তক্ষেত্র বলবো। তো আয়তক্ষেত্রে প্রতিটি কোণ 90 ডিগ্রি করে হবে। তো চলো আয়তক্ষেত্রের চিত্রটা ঠিক কেমন হয়? ঠিক এই রকম হয়, বোঝা গেছে? আয়তক্ষেত্রের এক জোড়া দৈর্ঘ্য থাকবে আর এক জোড়া প্রস্থ থাকবে। এই দুটো বড় বড় দুটো রেখা হচ্ছে, এটা হচ্ছে দৈর্ঘ্য, এক জোড়া দৈর্ঘ্য। অপর দিকে দেখো এই ছোট দুটো বাহু, এদেরকে আমরা কী বলি? প্রস্থ বলি। এক জোড়া প্রস্থ আর এক জোড়া দৈর্ঘ্য। কেমন? তো কী বলা আছে, আয়তকার চিত্রে বাহুর সঙ্গে কতগুলো পেলাম? আমরা দৈর্ঘ্য দুটো পেয়েছি আর প্রস্থ দুটো পেয়েছি। মোট কত হলো? 2 যোগ 2 সমান কত হলো? 4 হলো। তাহলে 4টি কতগুলো হবে? 4টি। আয়তকার চিত্রে বা আয়তক্ষেত্রের কতগুলো বাহু থাকবে? 4টি থাকবে। গয়দাগের প্রশ্ন কি বলা আছে, যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে কত? যে কোনো সংখ্যাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে ভাগশেষ কত হবে? 2 হবে। কারণ দেখো, অপশান নম্বর অ হচ্ছে 2, অপশান নম্বর আ হচ্ছে 6 আর অপশান নম্বর হচ্ছে 8। আমরা জানি যে ভাজক ভাগশেষের থেকে বড় হয়। সুতরাং এক্ষেত্রে ভাগশেষ কী হবে? ভাগশেষ ভাজকের থেকে, সুতরাং ভাগশেষ থেকে ভাজক ভাগশেষ থেকে সবসময় কী হয়? বড় হবে। আর ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। তাহলে অপশান নম্বর অটা সঠিক উত্তর হবে 2 হবে। কেননা 5-এর থেকে ছোট সংখ্যা হচ্ছে 2 হচ্ছে। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। ঘয়ের দিকের প্রশ্ন, 44/4 ভাগ অঙ্কটিতে ভাজ্য হলো 44/4 ভাগ অঙ্কটিতে ভাজ্য কোনটা হবে বলো তো? ভাজ্য হচ্ছে, আমরা জানি ভাজ্য হচ্ছে 44। 44/4 মানে কি জানি আমরা? যে 44কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4, এই 44 হচ্ছে তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে ভাজ্য, এটা ভাজক। আর যে ভাগ ফলটা থাকবে 4 একে 4 আর 4 নামলো 4 একে 4, 11 4 44। তাহলে উত্তর কত হলো? 11। এখানে ভাগশেষ কত হচ্ছে? 0 হচ্ছে। ভাগশেষ কত? 0। আর ভাগফল হচ্ছে 12। ভাজ্য কত হচ্ছে? 44 আর ভাজক কত হচ্ছে? 4। তাহলে 44/4 ভাগ অঙ্কটিতে ভাজ্য হলো কত হবে? ভাজ্য হবে 44। অপশন নম্বর অটা সঠিক উত্তর হবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। আমাদের প্রশ্ন, 8 এর যোগফল কত হবে? 8 এর যোগফল কত হবে? তাহলে 8 এর যোগফল মানে কি? 8 কবার আছে? 8 হচ্ছে 8 বার আছে। সুতরাং 8কে 8 দিয়ে গুণ করলে কত হবে? যেই মান হবে তার যোগফল তাই হবে। দেখো 28টা কত হবে? 64। 28টা কত হবে? 64। অপশন নম্বর হচ্ছে সঠিক উত্তর হবে 64। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। 6 দিকের প্রশ্ন কি বলা আছে, 195 অঙ্ক সংখ্যাটি একটি ড্যাশ সংখ্যা। 195 সংখ্যাটি একটি, আমরা জানি, বিজোড় সংখ্যা। কেননা যে আমরা 1 থেকে 9 পর্যন্ত বা 0 থেকে 9 পর্যন্ত যদি আমরা, বা 1 থেকে 0, যেমন 0টা ধরে নেবে, তাহলে 1 থেকে 9 এবং 0 এই কয়টা অঙ্কের যে জোড় আর বিজোড়গুলো যদি আমরা আমাদের জানা থাকে, তাহলে যত বড় সংখ্যা হোক না কেন আমরা জোড় বিজোড় সহজে বের করতে পারবো। দেখো আমরা জানি 1 থেকে 9, যে 9-এর মধ্যে দেখো 5 কিন্তু বিজোড় সংখ্যা। দেখো 5 হচ্ছে, সর্বদা মনে রাখবে, যত বড় সংখ্যা হোক না কেন তার শেষ অঙ্কটা লক্ষ্য করবে। শেষ অঙ্ক যদি বিজোড় হয় তাহলে পুরো সংখ্যাটা কী হবে? বিজোড় হবে। আর শেষ অঙ্ক যদি জোড় হয় তাহলে পুরো সংখ্যাটা কী হবে? জোড় হবে। তাহলে এই ক্ষেত্রে কী হলো? 195 একটি বিজোড় সংখ্যা। কী হবে? একটি বিজোড় সংখ্যা। এখানে তোমরা বিজোড় লিখে দিবে, বিজোড়। বুঝেছে? চলো 2 দিকের প্রশ্ন কি বলা আছে, দেখো 2 দিকের প্রশ্ন বলা হচ্ছে যে 2 দিকের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো।
দেখো কয় দাগের প্রশ্ন কি বলা আছে, 100 টাকার নোটকে খুচরো করলে ড্যাশটি 50 টাকা নোট পাওয়া যাবে। 100 টাকা নোটকে যদি আমরা খুচরো করি তাহলে দুটি দুটি 50 টাকার নোট পাওয়া যাবে, দুটি 50 টাকার নোট পাওয়া যাবে। এখানে কত হবে, 2 হবে, এখানে 2 হবে, তাহলে দুটি 50 টাকার নোট পাওয়া যাবে। কেমন? তাহলে চলো ক্ষয় থেকে প্রশ্ন কি বলেছে, বিজোড় সংখ্যার সঙ্গে ড্যাশ যোগ করলে জোড় সংখ্যা পাওয়া যায়। বিজোড় সংখ্যার সঙ্গে কত যোগ করলে জোড় সংখ্যা পাওয়া যাবে? সবসময় মনে রাখবে বিজোড় সংখ্যার সঙ্গে যদি আমরা 1 যোগ করি, বিজোড় সংখ্যার সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে যোগ করলে যোগফলটা কী হবে, যোগফলটা হচ্ছে সর্বদা জোড় সংখ্যা হবে। কী সংখ্যা হবে? জোড় সংখ্যা হবে। তাহলে 1 যোগ করবে। আর জোড়ের সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে বিজোড় সংখ্যা হবে। আর বিজোড়ের সঙ্গে যদি আমরা 1 যোগ করি কী হবে? জোড় সংখ্যা হবে। চলো পরের প্রশ্ন কি আমরা গয়দের প্রশ্ন, 16টি কলা ড্যাশ জোড়া হলো কলা। 16টি কলা হলো, ক জোড়া কলা হবে বলো তো? 16টি কলা হচ্ছে, আমরা 1 জোড়া জানি 2টি, তাহলে 1 জোড়া যদি 2 হয় তাহলে 16টি কলা কত হবে? তাহলে 16কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কত হবে? সেক্ষেত্রে উত্তরটি হবে 8 হবে। 16কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হবে? উত্তর হবে 8। ক জোড়া পাবো আমরা? 8 জোড়া কলা পাবো। তাহলে 16টি কলা সমান ক জোড়া কলা? 8 জোড়া কলা। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলেছে ঘয় দিকের প্রশ্ন, ভাগশেষ সর্বদা ভাজকের চেয়ে কী হয়? ভাগশেষ সর্বদা ভাজকের চেয়ে সর্বদা কী হবে বলো তো? সর্বদা ছোট হবে। কী হবে? ভাগশেষ সর্বদা ভাজকের থেকে ভাজকের চেয়ে ছোট হবে। এখানে ছোট ছোট হবে, বুঝা গেছে? ছোট হবে। কেমন? চলো আমাদের প্রশ্ন হচ্ছে 13 থেকে 4 বিয়োগ করা যায় ড্যাশ বার। 13 থেকে 4 বিয়োগ করা যায় কতবার? আমরা একটু দেখে নিই। 13 থেকে 4 বিয়োগ করা যায় প্রথমে 13 থেকে আমরা 13 থেকে আমরা 4 বাদ দেবো প্রথমে। কত হচ্ছে তাহলে? কত হচ্ছে তোমার? এখানে 9 হচ্ছে। এছাড়া সহজ হিসাব আছে, তাহলে তোমরা 13কে কত দিয়ে? 4 দিয়ে ভাগ করে দিলে কতবার সেটাও পেয়ে যেতে পারো। তাহলে 13 থেকে 4 বিয়োগ করলে কতবার হবে? 4 3 12, 3বার হবে। তাহলে 13কে যদি আমরা 4 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে সহজ হিসাবে আমরা বের করতে পারবো কতবার 4 বাদ দিতে পারবো বা বিয়োগ করতে পারবো। তো 4 3 কত হচ্ছে? 12। তাহলে 1 নাম হলো ভাগশেষ, কতবার হবে? 3বার হবে। 3বার। 13 থেকে 4 বিয়োগ করলে বিয়োগ করা যায় কতবার? হবে এখানে কত হবে? 3বার হবে। বলা আছে বিজোড় সংখ্যার এককের ঘরের অঙ্ক 1 3 ড্যাশ, এখানে শূন্যস্থান দেওয়া আছে 1 3 ড্যাশ 7, তারপরে শূন্যস্থান এখানে দেওয়া আছে থাকে। তাহলে এখানে এই শূন্যস্থানগুলোতে কী কী বসবে? কী বসবে? তাহলে শূন্যস্থানগুলোতে বসবে তোমাদের প্রথমে বিজোড় সংখ্যা বলা হয়েছে আমাদের 1 বিজোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, 4 হবে না 5 বিজোড় সংখ্যা, এখানে কত হবে? 5 হবে। 7 বিজোড় সংখ্যা, আর শেষে কী হচ্ছে? 9 বিজোড় সংখ্যা, 9 বিজোড় সংখ্যা। বুঝে গেছে? তাহলে 1 থেকে 10-এর মধ্যে বিজোড় সংখ্যাগুলো আমরা জানি যে 1 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, 9 হবে। বুঝে গেছে? আর বাদ বাকিগুলো কী হচ্ছে? জোড় সংখ্যা। চলো 3-এর ক কী বলা আছে? 3-এর দিকে বলা হচ্ছে সত্য বা মিথ্যা নিরূপণ করো। 3-এর ক কী প্রশ্ন বলা আছে? 3-এর ক বলা হচ্ছে বিজোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে যোগফল সর্বদা জোড় সংখ্যা নয়, জোড় সংখ্যা হয়। তাহলে এটা কী হবে? এটা সত্য না মিথ্যা? এটা আমরা জানি অবভিয়াসলি সত্য হবে। বিজোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে যোগফল সর্বদা জোড় সংখ্যা হবে। কী সংখ্যা হবে? জোড় সংখ্যা। এটা কিন্তু কী হবে? সত্য হবে, সত্য হবে। বুঝা গেছে? যদি বিজোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কী হবে? বিজোড় সংখ্যাই হবে। বুঝা গেছে? আর জোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করলে কিন্তু জোড় সংখ্যা হবে। এক্ষেত্রে মনে রাখবে যে বিজোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে সর্বদা জোড় সংখ্যা পাওয়া যায়। এটা হচ্ছে সত্য। 3-এর খ কী বলা আছে? যে একটি ত্রিভুজের বাহুর সংখ্যা কটি? সংখ্যা 4টি। এখানে কী হবে? সত্য না মিথ্যা? ত্রিভুজ আমরা প্রত্যেকে জানি কীরকম হবে, যার 3টি বাহু আছে, যে জ্যামিতিক চিহ্নে 3টি বাহু বর্তমান তাকে আমরা কি ত্রিভুজ বলি। এই ত্রিভুজের কতগুলো বাহু দেখো? 1 2 3টি বাহু। কতগুলো বাহু? 3টি বাহু। এখানে কতগুলো বলা হয়েছে? 4টি। এখানে কী হবে? উত্তরটা তোমাদের অবভিয়াসলি মিথ্যা হবে। কী হবে? মিথ্যা হবে, মিথ্যা হবে। তাহলে চলো পরের প্রশ্ন দেখি আমরা। 3-এর গ কী বলেছে? 4 টাকা সমান 400 পয়সা। 4 টাকা সমান 400 পয়সা। এটা সত্য না মিথ্যা হবে? এটা আমরা সহজে জানি যে 1 টাকা সমান 100 পয়সা হলে 4 টাকা সমান কত পয়সা হবে? 400 পয়সা হবে। এটা কী হবে? সত্য হবে। কী হবে? সত্য হবে। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। ঘয়েদের প্রশ্ন, যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো কি বলতো? যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। এটা কি সত্য? যোগ প্রক্রিয়ার কি বলা আছে? যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো সত্য, রূপ হলো ভাগ। এটা কি সত্য হবে? এটা সত্য হবে না, এটা কী হবে? মিথ্যা হবে। কী হবে? মিথ্যা হবে।
তাহলে যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হয় কি, গুণ হয়। কি বলবে, যে যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো গুণ, ভাগ হয় না, বুঝে গেছে। উমর প্রশ্ন দেখো, 304 সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য। 304 সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য, অবশ্যই সত্য। 304 সংখ্যাটি হচ্ছে একটি জোড় সংখ্যা। শেষ অঙ্ক দেখো 4, 4 কিন্তু জোড় সংখ্যা। 4 যদি জোড় সংখ্যা হয় তাহলে পুরো অঙ্কটা কি, পুরো সংখ্যাটা কী হবে, জোড় সংখ্যা। তাহলে আমরা জানি যে কোনো জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয়, 2 দ্বারা বিভাজ্য হয়। এখানে 304 জোড় সংখ্যা, সুতরাং 2 দ্বারা বিভাজ্য হবে। এটা কী হবে, তোমাদের সত্য হবে। কী হবে, সত্য হবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত হবে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয়, আমরা জানি 3 অঙ্ক মানে কি, একের পিঠে 100, একে দুটো শূন্য হলে কি হয়, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়। এক্ষেত্রে বলা আছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলা আছে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয় বলো তো, 3টি 9 হবে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয়, 3টি 9 হবে। কিন্তু এখানে বলা আছে 100 বলা আছে, এটা কিন্তু মিথ্যা হবে। কী হবে, মিথ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয়, 3টে 9 অর্থাৎ 999 হয়। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, 100 হতো। সুতরাং এটা কী হবে, মিথ্যা হবে। কী হবে, মিথ্যা। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন কী বলা আছে। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো, যে 4-এর দাগের দেখো, বিন্যাস দেখে পরের ছবিটি আঁকো। তাহলে এই দিকে দেখো যে 4-এর ক বলা হচ্ছে, দেখো 4-এর ক, এইদিকে উপর দিকে তীর চিহ্ন আসছে, নিচের দিকে আসছে, আর উপর দিকে দুটো হলে নিচের দিকে কতগুলো হবে, নিচের দিকে 2টি তীর চিহ্ন হবে। নিচের দিকে কটি তীর চিহ্ন হবে, 2টি তীর চিহ্ন, নিচের দিকে 2টি তীর চিহ্ন হবে। আচ্ছা চলো, ক্ষয় দিকের প্রশ্ন কী বলা আছে, যে এখানে একটা ত্রিভুজ আছে, নিচে বার আছে, এদিকে ত্রিভুজটা এদিকে একটু উল্লম্বভাবে দেওয়া আছে, আর বাম দিকে একটা রেখা টানা আছে, এটা উপর দিকে আছে। নিচের দিকে পাচ্ছি, পাশের বাম দিকে রেখাটা পাচ্ছি, উপর দিকে রেখা পাচ্ছি, আর এদিকে কোনটা হবে, এটা অবভিয়াসলি ডান দিকে হবে। ত্রিভুজটা এরকম অঙ্কন করে, এরকম করে তোমরা এইরকম একটা বার অঙ্কন করে দেবে, এই ত্রিভুজের চিহ্নটা হবে, বুঝেছে। চলো 5 প্রশ্ন কী বলা আছে, গুণফল নির্ণয় করো বলা আছে। 205 গুণিতক 4, 205-এর সঙ্গে 4 আমরা গুণ করব। তাহলে 5-এর কর প্রশ্নটা কী আছে, 205-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে। তাহলে 205-এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি সেক্ষেত্রে কত হবে, 205 তার সঙ্গে কত গুণ করব, 4 গুণ করব। তাহলে কত হবে, 5-4 20, শূন্য হাতে 2, 4 শূন্য 0, আর 2 যোগ করলে কত হবে, 2 হবে। আর 4 দুগুণে কত হচ্ছে, 8 হবে। কত হচ্ছে, 820। তাহলে তোমাদের সঠিক উত্তরটা কী হবে, 820। তো এটা থাকলো তোমাদের 5-এর দাগের কী ছিল, 5-এর ক, 5-এর ক। আর 5-এর খ কী আছে, 5-এর খ হচ্ছে, 5-এর খ হচ্ছে দেখো, 5-এর খ হচ্ছে যে 137-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি কত হবে। তাহলে 137-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি সেক্ষেত্রে হবে 137 গুণিত কত হচ্ছে, 3। তাহলে 7-3 21-এর 1, হাতে থাকলো কত হচ্ছে, 2, 3 3 9 10 11, 11-এর 1 হাতে থাকলো 1, তারপরে কত হচ্ছে, 3 একে 3 একে 4, 411। তাহলে 137-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে, 411 হবে। চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো, এই ক্ষেত্রে পরের প্রশ্ন বলা হচ্ছে 6 দাগের প্রশ্ন, ভাগফল নির্ণয় করো। যে 6 দাগের ভাগফল নির্ণয় করো। 6-এর প্রথম প্রশ্ন অর্থাৎ কয় দাগের প্রশ্নটা কী আছে, 435 ভাজিতক 5, 435 ভাজিতক 5। চলো প্রথম ভাগটা আমরা করে ফেলি। 6-এর দাগের কী আছে, 6-এর ক, 6 কী বলা আছে, 435-কে আমরা কত দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব। তাহলে এর প্রথম অঙ্ক হচ্ছে 5 আর এর প্রথম অঙ্ক হচ্ছে 4, কিন্তু এই ক্ষেত্রে হবে না, দুটো অঙ্ক নিতে হবে। তাহলে 5 6 35, 5 7 35, 5 8 40, 5 9 45, বেশি হচ্ছে 5 8 কত হবে, 5 8 40, কত নামবে, 43 থেকে 40 বাদের কত হবে, 3 হবে। আর 5 নামাও 35, 5 7 কত হচ্ছে, 5 7 হচ্ছে 35। ভাগশেষ কেটে গেল, কত হচ্ছে তোমাদের ভাগফল কত হলো, ভাগফল 87। তাহলে আমরা কি পেলাম, যে 435 ভাজিতক 5 সমান কত হলো, 87 হলো, বুঝেছ। এর পরে অঙ্ক হচ্ছে 6-এর দাগের পরের সময় প্রশ্ন হচ্ছে 6-এর খ, কি বলেছে দেখো, 6-এর খ-এর প্রশ্নটা কি বলছে, 267-কে 4 দিয়ে আমরা ভাগ করব। 267-কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 267-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে হবে
সেক্ষেত্রে দেখো 4 6 24 হবে, আর বিয়োগ করে কত হচ্ছে 2 আর 27, 4 সাথে 28 বেশি হচ্ছে, আবার 4 6 কত হবে, 4 6 কত হচ্ছে, 6 4 হচ্ছে 24, বা 4 6 24 হচ্ছে, ভাগশেষ কত হচ্ছে 3, ভাগশেষ কত হচ্ছে 3। তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম কি, যে ভাগফল কত পেলাম, ভাগফল সমান 66, আর ভাগশেষ কত পেলাম, ভাগশেষ কত পেলাম, ভাগশেষ সমান 3। এবার দেখো ভাগশেষটা কিন্তু ভাজকের থেকে যদি ছোট হয়ে যায় তখন আর ভাগ যাবে না, বুঝে গেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে দেখো, 6 দাগের হয়ে গেছে, 7 দাগের দেখো, 7 দাগের কি প্রশ্ন বলা আছে, 7 দাগের প্রশ্ন বলা আছে যে ভাগ না করে নিচের সংখ্যাগুলির মধ্যে কোন দুটি 3 দ্বারা বিভাজ্য তা নির্ণয় করো, কিভাবে তা পেলে তা কষে দেখাও। দেখো নিচের কোন, ভাগ না করে বলা হচ্ছে, ভাগ করবে না, কিন্তু নিচের সংখ্যাগুলির মধ্যে কোন দুটি 3 দ্বারা বিভাজ্য তা নির্ণয় করো। দেখো চলো এই গণিতটা আমরা করে ফেলি। চারটি যে সংখ্যা আছে বলা আছে 310, বলা আছে, চলো দেখি গণিতটা আমরা করে দেখি। যে দেখো চারটি সংখ্যা আছে 310, তারপর আছে 125, তারপর আছে 243, তারপরে 108। এই চারটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা ভাগ না করে সহজে বের করতে পারবো, বা সহজে চিহ্নিত করতে পারবো। যে এর নিয়ম কী হচ্ছে, যত এই 310-এর মধ্যে কতগুলো অঙ্ক আছে, 3টি অঙ্ক, 3টি অঙ্ক যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 3 যুক্ত 1 যুক্ত 0 কত হচ্ছে 3, আর 1 কত হচ্ছে 4। এই 4 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, 4 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। আর দেখো এক, তারপরে সংখ্যাটা হচ্ছে 125, 125-এর 3টি অঙ্ক হচ্ছে 1 2 5। এই 3টি অঙ্ক যদি আমরা যোগ করি, 1 যোগ 2 যোগ 5 যোগ করি তাহলে কত হচ্ছে 4 5 6 7 থেকে 8, 8 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, বুঝে গেছে। এবার চলো বলা আছে 2 4 3, এই সংখ্যায় 3টি অঙ্ক 2 4 3 যদি আমরা যোগ করি, 2 যোগ 4 যোগ 3 তাহলে কত হচ্ছে যোগফল 4 3 7 8 9, 9, 9 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। এর পরের সংখ্যাটা হচ্ছে 108, 108-এর 3টি অঙ্ক 1 যোগ 0 যোগ 8 যদি যোগ করি, 8 আর 1 কত হচ্ছে 9, 9 কিন্তু এখানে 3 9, 9 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, 9 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, আর এখানে 9 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। এখানে দেখো দুটি সংখ্যা পেলাম, 243 আর 108, এই দুটি সংখ্যা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। আর উপরের দুটো সংখ্যা হচ্ছে 310 আর 125 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। আমি এখানে ক্রস করে দাগ দিয়েছি, 3 দ্বারা বিভাজ্য নয়। এই শেষ দুটি সংখ্যা আছে 243 আর 108 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, বুঝা গেছে। 9 আর 9, দেখো 9 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, 3 3 9। চলো বোঝা গেছে। তাহলে ভাগ না করে সহজে আমরা বের করতে পারলাম যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে দেখো, পরের প্রশ্ন বলা আছে 8 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্ন কি বলা আছে এখানে দেখো, ভাজক 7 ভাগফল 50 ও ভাগশেষ 5 হলে ভাজ্য কত হবে তা নির্ণয় করো। তাহলে এখানে বলা আছে ভাজক 7 ভাগফল 50 ভাগশেষ 5 হলে ভাজ্য কত হবে তা নির্ণয় করার একটা নিয়ম আছে। চলো নিয়মটা আমরা খাতায় লিখে দেখছি। তাহলে এই নিয়মটা কি হলো দেখো, যে ভাজক 7 ভাগফল কি বলা হয়েছে, ভাজক 7 ভাগফল কত হচ্ছে, ভাগফল হচ্ছে 50, আর ভাগশেষ কত হচ্ছে, ভাগশেষ হচ্ছে দেখো, ভাগশেষ হচ্ছে 5। আমরা একটা সূত্র জানি যে ভাজ্য সমান কি হয়, ভাজ্য সমান কি হয়, যে ভাজক গুণিতক ভাগফল যুক্ত কি হয় ভাগশেষ। তাহলে এক্ষেত্রে দেখো কি কি মান আছে, ভাজক পেয়েছি 7 ভাগফল 50 ভাগশেষ 5। তাহলে এখানে মানগুলো কি আছে, ভাজক কত হচ্ছে, ভাজক হচ্ছে 7 গুণিতক ভাগফল কত হচ্ছে 50 যুক্ত ভাগশেষ কত হচ্ছে 5। প্রথম ভাজক আর ভাগফল গুণ করব, 7 5 35, 350 হচ্ছে, আর যোগ 5, তাহলে 350 যোগ 5 কত হচ্ছে 350 যোগ 5, তাহলে কত হবে এই ক্ষেত্রে বলো তো, তাহলে 355 হবে। কত হবে 355, 355, তাহলে 355 হলো তাহলে ভাজক,
সরি ভাজ্য, তাহলে অতএব ভাজ্য সমান কত হলো? অতএব ভাজ্য সমান হচ্ছে, ভাজ্য সমান 355। বুঝেছে? চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই। দেখো পরের প্রশ্ন বলা আছে 9 দাগে বলা আছে নিচের সমস্যাগুলির সমাধান করো। বলা আছে কয় দাগে তোমার বাবা বাজারে গিয়ে 50 টাকা 50 পয়সায় মাছ, 20 টাকার আলু আর 20 টাকা 50 পয়সায় কাঁচা আনাজ কিনলেন, তাহলে তার মোট কত টাকা খরচ হলো? তাহলে চলো আমরা এই মোট কী কী আছে, মাছ, আলু আর কাঁচা আনাজে এই তিনটিকে যদি আমরা যোগ করি তাহলে মোট কত টাকার বাজার করেছে বাবা, তাহলে সেক্ষেত্রে আমরা সহজে বের করতে পারবো। তাহলে চলো প্রথম কত দাগে 9-এর ক বলা হচ্ছে, 9-এর ক, 9-এর ক প্রথমে কি আছে, মাছ। মাছ কিনেছে কত টাকা? মাছ কিনেছে 50 টাকা, 50 টাকা কত পয়সা? 50 পয়সা। তারপরে আছে আলু কিনেছে কত টাকা দিয়ে? আলু কিনেছে 20 টাকা দিয়ে আলু কিনেছে, 20 টাকা। তারপরে কাঁচা আনাজ কিনেছে কত টাকা? কাঁচা আনাজ কিনেছে কত টাকা দিয়ে? কাঁচা আনাজ কিনেছে 20 টাকা 50 পয়সা, 20 টাকা 50 পয়সা দিয়ে কাঁচা আনাজ কিনেছে। তিনি মোট কত টাকা খরচ করেছে? মোট দেখো, মোট কত টাকা খরচ করেছে? দেখো এখন টাকাগুলোকে পয়সাগুলোকে যোগ করে নিই, তাহলে পয়সাগুলো যোগ করি, তাহলে পয়সা এককটা নামিয়ে ফেলে, পয়সা 50 50 100 অর্থাৎ দুটো শূন্য, এক্ষেত্রে কত টাকা, এক এদিকে এলো, 50 50 100 অর্থাৎ শূন্য কত শূন্য, 5 5 10 শূন্য, হাতে এক, একটা আমরা এইদিকে নিয়ে চলে এলাম, শূন্য শূন্য আর এক এখানে বসালাম, আর 5 6 7 8 9 কত হলো? 91 টাকা। কত টাকা? 91 টাকা। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব মোট 91 টাকা খরচ হলো, খরচ হলো। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন কী আছে। নয়ের খ দেখো, একটি কারখানায় প্রতিদিন 123টি করে পুতুল তৈরি হয়, তাহলে 5 দিনে ওই কারখানায় কতগুলি পুতুল তৈরি হবে তা হিসেব করে দেখি। তাহলে কারখানায় প্রতিদিন 123টি করে পুতুল তৈরি হয়, তাহলে 5 দিনে কারখানায় কতগুলি পুতুল তৈরি হবে? বেশি সংখ্যক পুতুল তৈরি হবে 5 দিনে। একদিনে যেখানে প্রতিদিন মানে একদিন, একদিনে 123টি পুতুল তৈরি হলে 5 দিনে কতগুলো পুতুল তৈরি হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো? গুণ করবো। কী করবো? গুণ। তাহলে এটা ছিল তোমাদের 9-এর দাগের ক্ষয়ের প্রশ্ন। তাহলে কি বলা আছে, 123 গুণিত কত হচ্ছে 5, 5 দিনে 15, 5 হাতে 1, 5 দিনে 10, একে 11, 1 হাতে 1, আর 5 একে 5 কত হলো? 515। কত পুতুল হলো? 515টি পুতুল। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো, অতএব কারখানায় 515টি পুতুল তৈরি হবে। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন 9 দাগের গ দেখো, দেখবে 705টি পেয়ারা 7টি বস্তায় সমান ভাগে ভাগ করে রাখলে প্রতিটি বস্তায় কতগুলি পেয়ারা রাখা যাবে? বস্তার বাইরে কতগুলি পেয়ারা থাকবে? তো চলো এর বলছে 705টি পেয়ারা 7টি বস্তায় সমান ভাগে ভাগ করে রাখলে তাহলে প্রতিটি বস্তায় কতগুলি পেয়ারা রাখা যাবে? বস্তার বাইরে কতগুলি পেয়ারা থাকবে? এক্ষেত্রে কী করবো আমরা? 705কে আমরা 7 দিয়ে ভাগ করব। 705কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে বস্তায় সমান সংখ্যক কতগুলো থাকবে আর বস্তার বাইরে কতগুলো পেয়ারা পড়ে থাকবে সেক্ষেত্রে আমরা বের করতে পারবো। গয় দাগের প্রশ্ন। তাহলে চলো 705কে আমরা যদি
কত দিয়ে ভাগ করব, 705কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 7 একে 7, 0 নামলো, 7 শূন্যে 0, তারপর কত হচ্ছে 5 নামলো, 7 শূন্যে 0, ভাগশেষ কত হলো 5। তাহলে ভাগফল কত হলো 100। তাহলে আমরা লিখতে পারি যে তাহলে প্রতিটি বস্তায় কতগুলি পেয়ারা রাখা যাবে, তাহলে অতএব প্রতিটি বস্তায় 100টি করে পেয়ারা রাখা যাবে। আর বস্তার বাইরে কতগুলি পেয়ারা থাকবে, তাহলে এবং বস্তার বাইরে দেখো ভাগশেষ 5 হচ্ছে, মানে কি 5টি পেয়ারা থাকবে। কেমন? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন হচ্ছে ঘয়ের দিকের প্রশ্ন, অঙ্কিতার বাড়িতে 5টি আম গাছ আছে। তাহলে অঙ্কিতার বাড়িতে কতগুলো আম গাছ আছে? অঙ্কিতার বাড়িতে 5টি আম গাছ আছে, বাগানে মোট 225টি আম ফলেছে। তাহলে 5টি আম গাছে বাগানে মোট আমের সংখ্যা কত হচ্ছে? 225টি। প্রতি গাছে সমান সংখ্যক আম ফলে থাকলে একটি গাছে কতগুলি করে আম ফলেছে তা হিসাব করো। এক্ষেত্রে আমরা ভাগ করব, 225কে আমরা দিয়ে ভাগ করব, 225কে আমরা 5 দিয়ে আমরা ভাগ করব, 225কে আমরা 5 দিয়ে ভাগ করব। 225 ভাজিত 5, ইংরেজি হয়ে গেছে, বাংলা করে দিচ্ছি আমরা, 225 ভাগ 5। তাহলে 5 4 কত হচ্ছে 20, 2 নামাও আর এদিকে 5 নামাও, 5 5 কত হচ্ছে 25, কত হলো ভাগফল কত হচ্ছে 45। তাহলে আমরা লিখতে পারি যে অতএব প্রতিটি একটি গাছে 45টি আম ফলেছে। কখন না, যখন সমান সংখ্যক যদি আম ধরা হয় তাহলে সেক্ষেত্রে প্রতিটি গাছে কত করে আম থাকবে? 45টি করে আম থাকবে। কেমন? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে? 10 দাগের প্রশ্ন কি বলা আছে? তীর চিহ্নের সাহায্যে মেলাও। বাম দিকে ডান দিক দেওয়া আছে, বাম দিকের সঙ্গে ডান দিক আমাদের মেলাতে হবে। বাম দিকের কয়ের দিকে কি বলা আছে? 64 ভাজিত 8। 64কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 28 64 8 হবে। তাহলে এর সঠিক উত্তরটা কোনটা হবে? ডান দিকের হস্যের সঙ্গে মিলবে, অর্থাৎ হস্য 8, 28 কত হচ্ছে 64। এবার ক্ষয় দাগের প্রশ্ন কি বলা আছে? পঞ্চভুজের বাহুর সংখ্যা কত হলো? 5টি। দেখো পঞ্চভুজ মানে কি? যে জ্যামিতিক চেনের 5টি বাহু বর্তমান তাকে কি বলবো আমরা? পঞ্চভুজ বলবো। দেখো এই জ্যামিতিক চেনের 5টি বাহু 5 হবে, তাহলে এই ক্ষয়ের দাগের সঙ্গে দীর্ঘহীর মিলবে। গয় দাগে কি বলা আছে? 50 টাকা খুচরো করলে পাবো কত টাকা? 50 টাকা যদি আমরা খুচরো করি, 50 টাকা যদি আমরা খুচরো করলে কত টাকা পাবো? যে 50 টাকা খুচরো করলে 10টি 5 টাকা কয়েন পাবো। কতগুলো? 10টি 5 টাকার কয়েন, 10 5 50, বুঝে গেছে? গয়ের সঙ্গে আ। এরপরে দেখো ঘয় দেখে 50 জোড়া মানে কতগুলো হচ্ছে, 15 জোড়া, 15 জোড়া কতটি হবে? কতগুলো হবে? 15 জোড়া হচ্ছে 30টি হবে। তাহলে ঘয়ের সঙ্গে কি হবে? ও। ঘয়ের সঙ্গে কি হবে? ও। বোঝা গেছে? চলো এই গেল তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের তোমাদের গণিতের আমি আজকের এই প্রথম মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। এরপরে ক্লাসে আমি তোমাদের 2 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।